শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দিল্লি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। লন্ডনে আওয়ামী ঘনিষ্ঠজনের কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেন টিউলিপ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘিরে জনপ্রত্যাশা জানতে 6 থেকে 11 জানুয়ারির গণসংযোগ। প্রোক্লেমেশন তৈরিতে রাজনৈতিক দলগুলোর ইতিবাচক সাড়া। মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাবে। কোনো চক্রান্তের কাছে মাথা নত করবে না বিএনপি, ভার্চুয়াল বক্তব্যে মির্জা ফখরুল। পড়ালেখা শেষে দেশের কল্যাণে শিক্ষার্থীদের কাজ করার আহ্বান বিএনপি নেতাদের। আগামী সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মেলায় খানিকটা স্বস্তি আজ। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আমাদের এবারে বিস্তারিত খবর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দিল্লির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পায়নি ঢাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্রের মন্তব্যের ব্যাপারে বাংলাদেশের অবস্থান শিগগিরই জানানো হবে। এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এখন দেশের জনগণ নির্দ্বিধায় সরকারের সমালোচনা করতে পারে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে 23 ডিসেম্বর ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠি পাওয়ার কথাও জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। শুক্রবার এই ইস্যুতে কথাও বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের চিঠি পাওয়ার কথা জানানো হয়েছে, এর বাইরে আর বলার কিছুই নেই। এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলা নেই। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। জয়সওয়ালের বক্তব্য আমলে নিচ্ছে ঢাকা, শিগগিরই জানানো হবে অবস্থান। বিকেলে পূর্বাঞ্চলে বেলাবো থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় যোগ দিয়ে সাংবাদিকদের এমনটাই জানান তৌহিদ হোসেন। আমরা যা কিছু বক্তব্য আসুক না কেন আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু দেখেছি সেটুকুই। এর আগে আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মানুষ ভয়ভীতি ছাড়াই কথা বলতে পারে, ভবিষ্যতের রাজনৈতিক সরকারও সাধারণ মানুষের সমালোচনার স্বাধীনতা নিশ্চিত করবে। আপনারা ইউটিউব যদি দেখেন দেখবেন যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে এটা আমরা বহুদিন দেখিনি। এটা অনেকে ক্রিটিসাইজ করেন, আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে, যে কেউ নির্দ্বিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে। আমি আশা করব যে ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন, আমি আশা করব যারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন। তৌহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার দিনের পর দিন বিভিন্ন খাতে ভুল পরিসংখ্যান উপস্থাপন করে গেছে, এমনকি চাল উৎপাদন নিয়ে দেয়া তথ্যেও বড় ধরনের ফাঁকি রয়েছে। চাল উৎপাদন নিয়ে স্ট্যাটিস্টিক্স ঠিক নাই। আমি সরকারের একাধিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন তথ্য পেয়েছি। এখানেই হলো সমস্যা, যে উৎপাদন বেশি দেখাতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত। সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্রিটিশ ব্যবসায়ী। এই তথ্য উঠে এসেছে দেশটির গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে। রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে মিলেছে বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য। 2004 সালে টিউলিপকে কিংস ক্রস এলাকার ফ্ল্যাটটি দেন আব্দুল মোতালিফ নামের ওই আবাসন ব্যবসায়ী।
যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রের তথ্যের ভিত্তিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সেখানে বলা হয় 2004 সালে কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাটের মালিকানা পান যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এর বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করতে হয়নি তাকে। টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2 বেডরুমের ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার কথা উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাজ্যের আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফকে দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা-বাবা, যার কৃতজ্ঞতা স্বরূপ টিউলিপকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন তিনি। 2001 সালে 1,95,000 পাউন্ডে সেটি কিনেছিলেন মোতালিফ। বর্তমানে দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন 70 বছর বয়সী আব্দুল মোতালিফ। তার কিংস ক্রস এলাকার ঠিকানায় বসবাস করেন মজিবুল ইসলাম নামের এক ব্যক্তি, যার বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ফিনান্সিয়াল টাইমসের কাছে কিংস ক্রসের ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন মোতালিফ, তবে টিউলিপকে সেটি দেওয়ার বিষয়ে কিছুই জানাননি। ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার খবর ভুল বলে ফিনান্সিয়াল টাইমসের কাছে দাবি করেন টিউলিপের একজন মুখপাত্র। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক্স সেক্রেটারি হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি। এমন সময় টিউলিপের বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার খবর সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হক তার সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক পরবর্তী নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। ডক্টর ইউনূস জানান, পরবর্তী নির্বাচনের জন্য 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি এই দুটি সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, ভোটের তারিখ নির্ভর করছে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। এর আগে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী এবং এসডিসি বিষয়ক সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে বৈঠক করেন ব্রিটিশ এমপি রূপা হক। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে রেখে 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ সময়ের মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের কথা বলেন সংগঠন দুটির নেতৃবৃন্দ। 6 মাস হতে চলেছে, কিন্তু এখনো পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। এ নিয়ে অসন্তোষ জানিয়ে নিজ উদ্যোগেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। যদিও পরে সরকারি উদ্যোগে এ ঘোষণাপত্র তৈরির আশ্বাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে সংগঠন দুটি। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এজন্য সরকারকে 15 দিনের সময় বেঁধে দেন তারা। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। সকালে সংগঠন দুটির যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, এই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে সারা দেশের জেলা, উপজেলা, গ্রামে গঞ্জে যাবেন তারা। আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে, তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই।
আশ্বাস দিলেও ঘোষণাপত্র তৈরিতে এখনো সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে হতাশার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। যথাযথ পদক্ষেপ না দেখলে ছাত্র শ্রমিক জনতাকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলার কথা বলেন নেতারা। আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখে আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দ্বিমত নেই বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সবার সাথে কথা বলেছি, তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই। হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে গণপরিষদ নির্বাচনের দাবি তোলেন সংগঠনের নেতারা। তাদের মতে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে হতে পারে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনো কোনটা কন্ট্রাডিক্টরি না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ৭১-এ বাংলাদেশের মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল ভারত। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেমিনারে যোগ দিয়ে তিনি বলেন, খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। ৭১ পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই ৭২-এর শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে। আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে, আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে চেয়েছে ছুঁয়ে দেখেছে, সম্ভ্রমের হানি ঘটিয়েছে। এই কথাগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আসা উচিত। দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, এই চক্রান্তের সামনে বিএনপি মাথা নত করবে না, এমনটাই বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ে তিনি ভার্চুয়াল বক্তব্যে বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে জোর করে টিকে থাকতে চায়। গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করেছে বলেও মনে করেন তিনি। ৫ আগস্টের পর পরিবর্তনের যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে তা ধরে রাখতে ছাত্র জনতার ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেন বিএনপির এই নেতা। হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেছে, ফ্যাসিবাদকে বিতাড়িত করতে সম্ভব হয়েছি, তখন আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে উপস্থিত হয়েছে। আজকে আমাদের যেটা প্রয়োজন তা হচ্ছে ঐক্য, বিশেষ করে জনগণের ঐক্যের সঙ্গে সঙ্গে ছাত্রদের ঐক্য। লেখাপড়া শেষে দেশের কল্যাণে কাজ করতে হবে শিক্ষার্থীদের। বাগেরহাটে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দিনাজপুরে শীত বস্ত্র বিতরণে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ বলেছেন, জনগণের আন্দোলনকে কেউ একা ঘরে তোলার চেষ্টা করলে তা জনগণ মেনে নেবে না। আর চট্টগ্রামে দলের যুগ্ম মহাসচিব হাবিবুল হামিদ খান সোহেল বলেছেন, বিএনপি এখন মাঠে ফুটবল ও ক্রিকেট ফিরিয়ে এনেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য বাগেরহাটের কৃতি সন্তান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে গণসংবর্ধনা অনুষ্ঠান মোরেলগঞ্জে। এতে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অনুষ্ঠানে তিনি বলেন, বন্দুকের গুলি ছাত্রদের আন্দোলন দমাতে পারেনি। বিজয় শেষে এখন লেখাপড়ায় মনোযোগ দিতে হবে, জ্ঞান অর্জনের পর কাজ করতে হবে দেশের কল্যাণে। আবু সাইদ বলেছে যে তোমরা আসো আমাকে গুলি করো, দেখি কত গুলি তোমরা করতে পারো, কিন্তু আমাকে হারাতে পারবে না। আমি বিজয়ী হব এবং আবু সাইদ বিজয়ী হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে হতদরিদ্র হিন্দু খ্রিস্টান ধর্মাবলম্বী ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে আছে। স্বৈরাচার পালিয়েছে ৫ই আগস্ট ২৪-এ। মনে রাখতে হবে, জনগণের অধিকার আদায় করার যে আন্দোলন চলছে গত ১৬ বৎসর যাবৎ, সেই অধিকার আদায় না হওয়া পর্যন্ত জনগণ কিন্তু তার
আন্দোলন থামাবে না। চট্টগ্রামে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র ও হুমকির খেলাকে বিএনপি এখন মাঠের ফুটবল ও ক্রিকেটে ফিরিয়ে এনেছে। এই সময় দলটির কেন্দ্রীয় আরও নেতা উপস্থিত ছিলেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এ সময় দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে। কুয়াশা, ধুলা আর ধোঁয়ায় রাজধানীর দৃষ্টিসীমা কম থাকবে শীতে। আজ সূর্যের দেখা মেলায় নাগরিক জীবনে এসেছে কিছুটা স্বস্তি। আবহাওয়ার পরিস্থিতি নিয়ে শাকিল হাসানের রিপোর্ট। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, রাজধানীর জীবন থামে না। এখানে জীবনের ভার বইতে হয় সবাইকেই। জীবন সংগ্রামে তবুও খানিকটা স্বস্তি দেয় শীতের ঠান্ডা পরিবেশ। সকালে মিঠে রোদে নাগরিক একটু দম নেয়। নগরের উদ্যানে পাতাদের সাথে দেখা হয় সূর্যের। গায়ে রোদ মেখে হাঁটতে বের হয় নাগরিক। পানকৌড়ি লেকের পানিতে গা ডুবিয়ে নেয় শীতের ছোঁয়া বাঁচিয়ে। মানুষের মতো পাখিরাও অনুভব করে শীতের ভিন্ন আমেজ। চিরচেনা গ্রাম থেকে শহরের পরিবেশ বেশ অন্যরকম শীতে, তবুও গ্রাম রয়ে যায় নাগরিকের স্মৃতিপটে। কুয়াশা ভালো লাগে, শীতের সময় হাঁটতে চলতে ফিরতে ভালো লাগে, গরমে যেটা উপভোগ করতে পারি না। এই শীতের মধ্যে একটু আলাদা ফিল আসে শহরের মধ্যে। রোডটাকে একটু ফিল করার জন্য আমাদের এখানে আসা। ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে, ঘুরতে যাওয়া ভালো লাগে, শীতের কাপড় পরতে ভালো লাগে। শীতে মন নরম হয়, মানুষ খোঁজে উষ্ণতা, প্রিয়জনের সান্নিধ্য লাভে হয় ব্যাকুল। প্রজন্মের হাত ধরে নির্ভরতা স্থানান্তরের উপলক্ষ এনে দেয় শীত। শীতের মধ্যে অবশ্যই সবাই চায় যে একটা উষ্ণ পরশের সাথে থাকতে। শীতের রোমান্সটা ঠিক অন্য টাইপের, একটু শুধু মুখে না, ওটা একটু ঘনিষ্ঠতার। ঐতিহ্যগতভাবেই আমরা শীতকালে ধরেন ফসল ফলে গ্রামে ওটা করে, আমরাও শহরে সেটা এনজয় করতে চাই আর কি। হেমন্তে ফসল ঘরে তোলার পর শীতে নতুন চালে পিঠা। খাবার যেহেতু উৎসবের অন্যতম উপাদান, তাই বাংলা অঞ্চলের উৎসবগুলোও নির্ধারিত হয়েছে ঋতুর হিসেবেই। নগরের শীত ক্ষণস্থায়ী। গ্রীষ্মের গরমের থেকে নগরে শীত নিয়ে আসে স্বস্তি। আর এই স্বস্তির খোঁজেই নগরের এই উদ্যানগুলোতে ভিড় জমান নাগরিকরা। শীতের খাবার, পোশাক সব মিলিয়ে এক উৎসবের আমেজ তৈরি হয় নগরে। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1995 সালের 3 জানুয়ারি 6.5 ডিগ্রি সেলসিয়াস। সাম্প্রতিক বছরগুলোতে এর আশেপাশেও নামেনি তাপমাত্রা। সপ্তাহের শেষে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে হালকা বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমবে বলছে আবহাওয়া অফিস। তাপমাত্রা আবার পুনরায় কমতে শুরু করে নতুন করে একটি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে মধ্যরাত থেকে একদম দিনের মধ্যভাগ পর্যন্ত। ফলে শীতের অনুভূতির তীব্রতা আবার বৃদ্ধি পেতে পারে 9 তারিখের পর থেকে। শীতকাল জুড়েই রাজধানীতে কুয়াশার প্রভাব থাকবে, পাশাপাশি ধোঁয়া এবং ধুলার কারণেও দৃষ্টিসীমা কমে আসবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে দখলবাজ, চাঁদাবাজ মুক্ত দেশ করবে জামাত ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়ার সরকারি কলেজ মাঠে জামাত ইসলামের জেলা পর্যায়ের কর্মী সম্মেলনে অংশ নেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করা হবে, এটি সম্পূর্ণ ভুল কথা। জামাত নারীদের ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করে, তাই ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন নারীরাই। এছাড়া মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতেও নানা উদ্যোগ নেওয়া হবে জানান ডাক্তার শফিকুর রহমান। ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না। এই রাষ্ট্রের সকল নাগরিকের জীবন, সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ। এই রাষ্ট্রের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন অত্যন্ত নির্বিঘ্নে, নিরাপত্তার সাথে।
কেউ কারো উপর হাত দিতে পারবে না, দুঃসাহস দেখাবে না। গাজীপুরে হত্যা মামলার আলোচিত আসামি আওয়ামী লীগের সেই নেতাকে আদালতে নেওয়ার পর হাজতে রাখা হয়েছে। কাল শফিকুলকে বিচারকের সামনে হাজির করা হবে। তাকে ছাড়িয়ে নিতে জামাতের নেতাকর্মীদের মিছিল নিয়ে এখনও আলোচনা চলছে জোরে সোরে গাজীপুরে। গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করছে দলটি। এদিকে পুলিশ জানিয়েছে একটি হত্যা মামলায় শুক্রবার ওই নেতাকে গ্রেফতার করা হয়। ৩ জানুয়ারি ২০২৫ গাজীপুর জয়দেবপুর থানার সামনে মিছিল নিয়ে হাজির জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। জানা যায় গ্রেফতারকৃত আওয়ামী লীগের এক নেতাকে ছাড়িয়ে নিতেই থানার সামনে এই হট্টগোল। পুলিশ জানায় জয়দেবপুর থানার একটি হত্যা মামলায় ভাওয়ালের মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে। এরপরই থানায় মিছিল নিয়ে হাজির জামায়াতের কর্মীরা। শফিকুলকে নিজেদের লোক দাবি করে মুক্তির জন্য তদবির জানায় তারা। থানায় আনলে জামাত ইসলামের দায়িত্বশীল কিছু নেতাকর্মী থানার সামনে এসে অর্ধশতাধিক নেতাকর্মী একটা অবস্থান ধর্মঘট করে এবং স্লোগান দেয় তাকে ছেড়ে দিতে হবে। তারা দাবি করতেছে সে তাদের কর্মী, সে কিন্তু কর্মী হিসাবে আমাদের কাছে দায়িত্বশীলতার কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এদিকে গ্রেফতারকৃত শফিকুলকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত ইসলামী। প্রথমত উনি 18 সালে আমাদের সহযোগী সদস্য ফরম পূরণ করে সংগঠনে যোগদান করেছে। এরপরে উনি দলে আমাদের এখানে অ্যাক্টিভ ছিল না, বাট অন্য দলে কাজ করছে, তেমন রেকর্ড আমাদের কাছে নাই। 23 সালের উনি শেষ লগ্ন থেকে অ্যাক্টিভলি কাজ করেছেন এবং 23 সালে উনি ডিসেম্বরে উনি আমাদের কর্মী হয়েছেন, লিস্টেড কর্মী, এবং 24 সাল পুরোটাই উনি লিস্টেড কর্মী হিসেবে কাজ করেছেন। তদবিরের পরও শফিকুলকে ছাড়েনি পুলিশ, তাকে আদালতে পাঠানো হয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। সংবিধানের প্রস্তাবিত সংস্কার রাজনীতিবিদরাই বাস্তবায়ন করবেন বলে মনে করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাষ্ট্র পরিচালনায় রাজনীতিকদের কোনো বিকল্প খোঁজা ক্ষতিকারক বলেও মত তার। জানান, সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল ও প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসের বিষয়ে সব পক্ষ একমত হওয়ায় তা সুপারিশ করতে যাচ্ছে কমিশন। এছাড়াও নির্ধারিত সময় নির্বাচন, কার্যকরী সংসদ, গতিশীল প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সক্রিয় রাখার বিষয়েও একমত হয়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। সেই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বেশ কয়েকটি কমিশন। যে কোনো ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান হোক। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবিধান সংস্কার কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর আলী রিয়াজ। গেল ৩ মাসে বিভিন্ন রাজনৈতিক দলসহ পেশাজীবীদের সাথে আলোচনা সেরেছে এই কমিশন। তার ভিত্তিতে তৈরি হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। ৭ জানুয়ারি সরকার প্রধানের কাছে তা হস্তান্তর করার কথা। নির্ধারিত সময়ে নির্বাচনের পর কার্যকর সংসদ বহাল রাখা, বিচার ব্যবস্থার উপর হারানো আস্থা ফেরানো, ক্ষমতাসীন দল ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার উপায় নিয়ে সুপারিশ থাকছে আলী রিয়াজ কমিশনের। আমাদের রেকমেন্ডেশনগুলোর প্রথম জিনিস হচ্ছে যেন ক্ষমতা এক ব্যক্তির হাতে না যায়। ক্ষমতা যার কাছেই থাকবে সে যেন দায়িত্ব বলে বিবেচনা করে এবং তার জন্য জবাবদিহির ব্যবস্থা থাকে। যে নির্বাচনে প্রতি নির্দিষ্ট সময় পরে পরে এটা ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে এইটা রিস্টোর করতে হবে। আরেকটা জবাবদিহির জায়গা হচ্ছে সংসদ। তাহলে সংসদ যে কাজ করলো না, তার কমিটিগুলো, সেগুলিকে শক্তিশালী করতে হবে। আর সংসদে ফ্লোর ক্রসিং রহিত করার বিধান, 70 অনুচ্ছেদ বাতিল এবং সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমানোর ব্যাপারেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত আছে বলে জানান তিনি। আর্টিকেল 70 কনসেনসাস তৈরি হয়ে গেছে, কিন্তু যে এইভাবে করতে হবে। কনসেনসাস তৈরি হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এত ক্ষমতা দেওয়া যাবে না। এটা রাজনৈতিক দল বলছে, সিভিল সোসাইটি বলছে, ব্যক্তি এসে বলছে, লিখে বলছে, ওয়েবসাইটে বলছে। আমরা যখন প্রশ্ন করছি যে ক্ষমতার ভারসাম্য, এরকম অনেক জায়গায় ঐক্যমত্য আছে। এর আগে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় 3 জোটের রূপরেখায় নানা সংস্কারের কথা বলা হলেও গত 2 যুগে ক্ষমতায় থেকে তা বাস্তবায়ন করেনি দলগুলো। এমন অবস্থায় এবারে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা বাস্তবায়ন নিয়ে সন্দিহান অনেকেই। তবে আস্থা রাখতে চান আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ এমনকি এই গণঅভ্যুত্থানের আগেই সংস্কারের কথা বলতে শুরু করেছে। এই সুপারিশ বাস্তবায়ন করবে রাজনীতিবিদরা। দেশ রাজনীতিবিদরাই চালাবেন, এটার কোনো বিকল্প নেই। কিন্তু এর যে কোনো বিকল্প আসলে গণতান্ত্রিক নয়, ক্ষতিকারক দেশের জন্য।
এই রাষ্ট্রবিজ্ঞানীর প্রত্যাশা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর রাখতে পারলে কমবে রাজনৈতিক সংকট। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানের আর্টিকেল 70 বা আর্টিকেল 70 বাতিল হলে প্রার্থী কেনা বেচার হিড়িক শুরু হবে। এতে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ শেষে এই মন্তব্য করেছেন তিনি। সদরঘাট, গুলিস্তান, কমলাপুর, মহাখালী, কারওয়ানবাজারে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে রুহুল কবির রিজভী বলেন, 1 বছর আগেও গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে দেয়নি আওয়ামী লীগ। এখন বিনা বাধায় ভালো কাজ করা সম্ভব হচ্ছে। নির্বাচনের কথা বললে অনেকে রাগান্বিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দিতে হবে। কেনাবেচার মধ্যে দিয়ে আপনারা একটা স্থিতিশীল সরকার হতে দেবে না। তাই আবার মনে হয় যে কয়েকটি পালাবদল ঘটার পরে মানুষের যে রাজনৈতিক চেতনা এবং গণতান্ত্রিক সভ্যতা একটি উন্নত স্তরে আসার পর এইটি সংবিধান থেকে মোচন করা যেতে পারে। হঠাৎ করে করলে পরে এই বিপর্যয় ঠেকানো যাবে না। ময়মনসিংহে ডিআইজির সাথে শিক্ষার্থীদের হট্টগোলের ভিডিও ভাইরালের পর চলছে নানা আলোচনা। পুলিশের ভাষ্য, আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার সুপারিশ না শোনায় এমন ঘটনা ঘটেছে। তবে ছাত্রদের দাবি, রেঞ্জ ডিআইজি দায়িত্বে অবহেলা করেছেন, তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে হট্টগোলের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লোগান দিতে দিতে ডিআইজির কক্ষে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় ডিআইজি ডক্টর আশরাফুর রহমানের সঙ্গে শিক্ষার্থীদের বাদ অনুবাদের ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি সাবেক ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গত 27 ডিসেম্বর শটগান সহ গ্রেফতার করে যৌথ বাহিনী। থানা থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির করে ছাত্র আন্দোলনের একাংশের নেতারা। সে আয়সা বলে তাদেরকে ছেড়ে দিতে হবে। সে আপনার 2টা মামলার এজেন্ট নামে আসামি, তার কাছে আওয়াজ পাওয়া গেল কিভাবে আমরা ছেড়ে দিতে পারি? আমি অফিসার হিসেবে তো তাদেরকে ছাড়ার কোনো সুযোগ নাই। তাদের যে জবাবদিহিতা চাওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা ছিল, সেটা আমরা প্রথম দিকে ইতিবাচকভাবেই আমরা গ্রহণ করেছি সবাই। কিন্তু যখন তাদের আচরণে বিভিন্ন উদ্ধত্যপূর্ণ বহিঃপ্রকাশ ঘটেছে, তখন আসলে আমাদের কাছে বিষয়টা অন্যভাবে প্রতীয়মান হয়েছে। অভিযোগ, আসামি ছাড়ার সুপারিশ না শোনায় গত 28 ডিসেম্বর রেঞ্জ ডিআইজির অফিসে মিছিল নিয়ে প্রবেশ করে একদল শিক্ষার্থী। এ সময় বেশ কিছু দাবি জানায় তারা। মিন্টু কমিশনারকে আর অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। সেই সাথে সাথে তাদের আরও দাবি ছিল যে এই ময়মনসিংহ শহরে সিটি কর্পোরেশনের আওতায় অতীতে যে সমস্ত কাউন্সিলরগণ দায়িত্ব পালন করেছে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। এবং ছাত্ররা যে অ্যাটিটিউড নিয়ে আমার অফিসে এসেছে, এটা অগ্রহণযোগ্য, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। এদিকে একজন ডিআইজির কক্ষে এমন ঘটনায় হতবাক পুলিশ সহ ময়মনসিংহের সরকারি কর্মকর্তারা। বিভিন্ন অফিসে তারা যায় এবং তাদেরকে তাদের সরকারি কাজে বাধা দেয়। এছাড়া অন্য অনৈতিক কোনো বিষয়ও জড়িত আছে বলে শোনা যায়। তো এগুলো সব তদন্তাধীন, আমরা তদন্ত করে দেখছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ছাত্ররা। বলছেন ডিআইজি দায়িত্বে অবহেলা করছেন, তাই বিভিন্ন দাবি জানাতে গিয়েছিলেন তারা। সকলে যায়, যাওয়ার পর ওনাকে কি অপরাধে ধরানো হয়েছে সেটার জন্য কোনো রকম তদবির করতে আমরা যাইনি। এই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে আজকে ওনারা এই চেয়ারটি পেয়েছে। তখন আমরা স্যারের রুমে প্রবেশ করি। প্রবেশ করার পরে আমরা খুব সুন্দরভাবে গুছানোভাবে কথা বলতেছিলাম, কিন্তু এক পর্যায়ে পুলিশ বাহিনীর সদস্যরা আমাদের ভিডিও করতেছিল। তখন ওই ভিডিওতে কেন্দ্র করে এটা ওইখানে একটু গোলাটে হয়ে গিয়েছে। এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে 45 ভরি স্বর্ণ লুট হয়। শনিবারই স্বর্ণালঙ্কারের মধ্যে 32 ভরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়, তারা অপ্রাপ্তবয়স্ক।
আদাবর ১৬ নম্বর রোডের এই বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করলে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জানা যায় গ্রেপ্তারকৃত কিশোর মাহিন বাদী বাবলি সরকারের ভাতিজা। তাকে সহযোগিতা করে তার বন্ধু রেহান, দুজনই অপ্রাপ্তবয়স্ক। মাহিন পরিবারের সাথেই ওই বাসাতেই থাকতো, জানান প্রতিবেশীরা। তার ভাইসে তার ভাই বউ আর ওর বন্ধু বান্ধব আসছিল, গিয়ে সাত করে নিয়ে এসে তালা ভাঙে নিছে। পুলিশ এসে দিয়ে গেছে, ফুস করছে, রুমের ভিতরে এই করছে, ধরে নিয়ে গেছে। এই আদাবর থানার ওসি জানান, রোমাঞ্চ আর দামি মোবাইল ফোন কেনার লোভ থেকেই এই পরিকল্পনা। মাহিন তার ফুফুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুক নিয়ে ঘটায় চুরির মতো অপরাধ। দু বন্ধু মিলে প্ল্যান করে, তো হঠাৎ সেদিন বাদীর অনুপস্থিতি পেয়ে সেটা সুযোগটা কাজে লাগিয়েছে আর কি। ছোট বয়স তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে। দরজা লকার তারা প্রথমে ভাঙে, তারপরে ভিতরে ঢুকে যে ওয়ার্ড্রপের মধ্যে ছিল সেই ওয়ার্ড্রপের লকারও তারা ভেঙে এটা তারা করে আর কি। ৪৫ ভরির মধ্যে ৩২ ভরি সোনা উদ্ধার হয়েছে জানায় পুলিশ। সাথে উদ্ধার করা হয় ৮৭,০০০ টাকাও। বাদীর তথ্য ছিল ৪৫ ভরি অনুমান ৪৫ ভরি স্বর্ণ এবং ১২ ভরি রৌপ্য তার মেশিন ছিল। তো সেখান থেকে আমরা ৩২ ভরি স্বর্ণ এবং ১০ ভরি রৌপ্য উদ্ধার করি। গেল ২৮ বা ৩০ তারিখের মধ্যে তারা এই চুরির ঘটনা ঘটিয়েছে জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় দেশে প্রতিদিন গড়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এক বছরে সে সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪৩। সংবাদ সম্মেলনে সব তথ্য তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি জানায়, দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের শীর্ষে রয়েছে মোটরসাইকেল। গেল বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে ২৫৭০ জনের। বিশেষজ্ঞদের অভিমত, দুর্ঘটনা কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দীর্ঘ হবে মৃত্যুর মিছিল। সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর এমন কান্না আমাদের কাছে নিয়মিত। এই চিত্র যারা দেখছেন তাদের কাছে মৃতদেহ হয়তো একটি সংখ্যা মাত্র। তবে সড়কে বেপরোয়া আচরণের কারণে যারা ভুক্তভোগী তাদের পরিবারই এর যন্ত্রণা টের পান। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬,৩৫৯টি। এতে নিহত হয়েছেন ৮,৫৪৩ জন আর আহতের সংখ্যা ১২,৬০০-র বেশি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় আহত এবং নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। শুধুমাত্র গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করেই তারা এমন চিত্র তৈরি করেছেন। আমরা সরকারকে বলতে চাই, সড়ক দুর্ঘটনা প্রকৌশলগত ত্রুটির কারণে ঘটে থাকে, সমাধান ও প্রকৌশলগত হওয়া জরুরি। বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী দল দমনের বাসায় রাজনৈতিক বক্তব্য দিয়ে সড়ক দুর্ঘটনা কমানোর চেষ্টা করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, সড়ক দুর্ঘটনা ভয়াবহ ছোবল থেকে দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায়, দুর্ঘটনায় আক্রান্ত যানবাহনের মাঝে ব্যাটারি রিক্সা, বাস ও ট্রাক অন্যতম। ২০২৩ সালের হিসেবে ২০২৪ সালে মোট দুর্ঘটনা ১.৫% বৃদ্ধি পেয়েছে। মোট দুর্ঘটনার অর্ধেকের বেশি ঘটেছে বাস, ট্রাক ও লরি চাপায়। আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটেছে অটোরিকশা ও মোটরসাইকেল চাপায়। বরাবরের মতোই ২০২৪ সালেও মোট দুর্ঘটনার প্রায় ৩৭% ভুক্তভোগী মোটরসাইকেল আরোহী, যার ফলে নিহত হয়েছে ২৫০০-এর বেশি মানুষ। কেবল সংখ্যা মনে হয়, এগুলা কিন্তু দুর্ঘটনার এই সংখ্যাকে গুরুত্ব না দিলে আগামীতে সড়কে মৃত্যুর মিছিল আরো বাড়বে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। টোটাল ৬ মাসের এই সরকারের একটা ক্যাওস। প্রেস সেক্রেটারি বলেছেন ৯০% সফল হয়েছে, আমি তো বলি এটা 0 সফল। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, এই পরিবহন সেক্টরে জীবনযাত্রার মান উন্নয়নে, জিনিসের দ্রব্যমূল্যের জায়গাতে এবং আইন শৃঙ্খলার দিক থেকে ১০০-র মধ্যে 0 নাম্বার, আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি, 0 নাম্বারও তো পাচ্ছে না তারা। সড়ক ছাড়াও ২০২৪ সালে রেল ও নৌ দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৯৪ জন। এই নতুন বছরে আমরা এইভাবে আর সড়ক দুর্ঘটনার। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের সাথে মাদক কারবারিদের গোলাগুলিতে একজন মারা গেছেন। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মিয়ানমারের জলসীমা থেকে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং ট্রলার
বাংলাদেশের জলসীমায় আসলে তাকে টার্গেট করে থামাতে বলা হয়। পরে সেখান থেকে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদক কারবারি মারা গেছেন। নড়াইলের লোহাগাড়ার সরকারি আদর্শ কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবারও আসবে বীরের বেশে। এই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে কলেজের 6তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে লেখা ভেসে ওঠে। এই ঘটনার পর বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বগুড়ায় 1000 শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বিকেলে শহরের উপশহর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কারণে গত 15 বছর সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারেনি বিএনপি। দেশের রাজনীতি স্বাভাবিক হওয়ায় তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। লালমনিরহাটে একই আঙ্গিনায় পালিত হলো হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তন এবং মুসলমানদের নামাজ আদায়। জেলার পুরান বাজার কালীবাড়ি এলাকায় মসজিদ ও মন্দিরের সহাবস্থান যুগ যুগ ধরে দুটি ধর্মীয় উপাসনালয়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে নিজ নিজ ধর্ম। শুক্রবার ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রেখেই দিনব্যাপী সেখানে অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের লীলা কীর্তন। অন্য পাশে নামাজের রক্তে জুম্মা সহ অন্যান্য নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মালয়েশিয়ার প্রবাসী তরুণদের সংগঠন বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া ও খিদমতুল উম্মাহ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ঝিনাইদহে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার ঝিনাইদহের গোবিন্দপুর গ্রামে কর্মসূচির আয়োজন করা হয়। শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচির সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আফনান সিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুশফিক বিন আশরাফ ও বিলাল বিন আব্দুর রাজ্জাক। ওমানে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ইচকি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের দ্বিতীয় শাখা। শুক্রবার দেশটির আনের ইব্রা আলাইতে উদ্বোধন করা হয়েছে শাখাটি। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনির হোসাইনের সভাপতিত্বে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের ওমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম। আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান, এটা শুধু আমার একা না, এটা আমি এই ব্রাঞ্চটা সকলের পক্ষ থেকে খুলেছি। ইসকি ট্রাভেলসের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার সেবা সাধারণ যে প্রবাসী আছেন ওনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে। যুক্তরাজ্যে উদ্বোধন করা হয়েছে বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কার্যালয়। বৃহস্পতিবার বার্মিংহামের লজেলসে উদ্বোধন করা হয় কার্যালয়টির। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। সংগঠনের সভাপতি আলমগীর কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার মিলন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম দুলু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজউদ্দিন। বক্তব্য রাখেন আমির হোসেন খোকন, মোজামেল হক, সাজ্জাদ হোসেন রিপন, জাকির হোসেন সহ আরও অনেকে। সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার দাবিতে যুক্তরাজ্যের লুটন শহরে আয়োজিত হয়েছে মতবিনিময় সভা। গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে লুটনের ওয়াল ডেক রোডের একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় সভাটি। সংগঠনের সভাপতি শফিক খুররম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবেল আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবু তাহের চৌধুরী।